প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। পদার্থবিজ্ঞানের এবারের অ্যাসাইনমেন্টটি হলো চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি। এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রের পানির প্রবাহকে কাজে লাগিয়ে এখানে একটি টারবাইন ঘুরানো হবে, তখন বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তো প্রথমে তোমাদের যে বিষয়গুলো বলে রাখি, আমাদের যদি বিভব শক্তি আছে, এখানে গতিশক্তি আছে। বিভব শক্তি সূত্র তো তোমরা জানো, ভি সমান mg। সেখানে m হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হলো গভীরতা বা উচ্চতা। তাহলে এইচ এর মান যেখানে বেশি হবে সেখানে বিভব শক্তি বেশি হবে, আর যেখানে একদম কম সেখানে সর্বনিম্ন হবে। তারপরে আসো এখানে এই যে পানিটা পড়তেছে, এই শক্তির রূপান্তরের ক্ষেত্রে আমরা দক্ষতা বের করতে পারি। তাহলে কর্মদক্ষতা তোমরা তো বের করতে পারো, সেটা হচ্ছে যে লব্য কার্যকর শক্তি বা মোট প্রদত্ত শক্তি গুণ 100%। এটা একটা সূত্র হয়। আরেকটি হলো কর্মদক্ষতার ক্ষেত্রে লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা গুণ 100%। আমরা এতদিন ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা কাজ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছি। তারপরে শক্তির মধ্যে বিভব শক্তি, গতিশক্তি নিয়ে আলোচনা করেছি, ক্ষমতা। তাহলে আজকে হবে কর্মদক্ষতা। আমরা আজকে আলোচনা করব কি? কর্মদক্ষতা। তার আগে আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই সমীকরণগুলো একটু লিখি। কাজ আমরা লিখেছিলাম W সমান Fs, কেমন? অবশ্য কাজের আমরা আরেকটি সমীকরণ ব্যবহার করেছি, সেটা হলো W সমান Fs cos θ। এরপর আসি শক্তি। শক্তিতে আমরা বিভব শক্তি কি লিখেছিলাম স্যার, মনে আছে? ভি সমান mgh। তাহলে বিভব শক্তি সমান আমরা কি লিখলাম? ভি সমান mgh। আর গতি শক্তি কি স্যার? গতি শক্তি T সমান হাফ mv স্কয়ার। তারপরে আমরা শিখেছি ক্ষমতা। P সমান কি? W/T। তো আজকের পাঠ হচ্ছে যে কর্মদক্ষতা। আমরা একটু পাঠ্যপুস্তক নেব। আমাদের পাঠ্য বইয়ের 119 পৃষ্ঠায় আছে কর্মদক্ষতা। দেখো এখানে বলেছে যে শক্তিকে তার একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করার বেলায় সবসময় খানিকটা শক্তির অপচয় হয়। অর্থাৎ একটা শক্তিকে যখন আরেকটা শক্তিতে আমি রূপান্তর করতে যাব, তখন শক্তির খানিকটা কি হবে? অপচয় হবে। কাজেই সবসময় আমরা যে পরিমাণ কাজ করতে চাই তার সমপরিমাণ শক্তি দিলে হয় না, একটু বেশি শক্তি দিতে হয়। তার মানে তুমি যে পরিমাণ কাজ চাচ্ছ সেটার জন্য যে শক্তি লাগবে তার চেয়ে বেশি শক্তি তোমাকে দিতে হবে। তার মানে কিছু শক্তি কি হবে? অপচয় হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের যন্ত্র ব্যবহার করি, নানা ধরনের ইঞ্জিন ব্যবহার করি। তার সব সময় দেখা যায় সেগুলোতে ঘর্ষণ বা অন্যান্য কারণে শক্তির অপচয় হয়। তাহলে ঘর্ষণের কারণেও কিন্তু কি হয়? আমি যে শক্তিটা দিলাম সেটার কিছু অংশ কি হবে? অপচয় হবে। সেজন্য প্রায় সময় একটি যন্ত্র বা ইঞ্জিন কতটুকু দক্ষতার সাথে শক্তি ব্যবহার করেছে আমাদেরকে তার পরিমাপ করতে হয়। সেজন্য আমরা কর্মদক্ষতা বলে একটি নতুন রাশি ব্যবহার করে থাকি।
দেখো, বোর্ডে আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। এই প্রশ্নটা আমরা আগে ভালোভাবে একটু পড়ব, তারপরে সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দেব। এখানে একটু উদ্দীপক দেওয়া আছে, সেটা আগে একটু আমরা ভালোভাবে পড়ে নিই। 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে আমাদের এখানে কি কি বিষয় দেওয়া আছে একটু জেনে নিই। মোটরটির প্রদত্ত ক্ষমতা হলো 1 কিলোওয়াট। তাহলে আমরা কিলোওয়াটকে কিসে নিতে পারি স্যার? ওয়ার্ডে নিতে পারি। তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। তখন আমাদের কিলোওয়াট কিসে যাবে? ওয়ার্ডে যাবে। 1000 দ্বারা গুণ করার পর 100 কেজি পানি, তাহলে পানির ভর কত দিল স্যার? 100 কেজি। পানি 5 মিটার উচ্চতায়, অর্থাৎ উচ্চতা হলো কত মিটার? 5 মিটার। তুলতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে আমাদের সময় দিচ্ছে টি সমান কত সেকেন্ড? 10 সেকেন্ড। বুঝতে পারছো? এই বিষয়গুলোর আলোকে আমরা সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর লিখব। ক নাম্বার প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? তো আমরা যেহেতু এখানে একটা ত্বরণ দেখলাম, ত্বরণ মানে কি স্যার? বেগের পরিবর্তনের হার অথবা বেগ বৃদ্ধির হার। এখন আমি যদি তোমাকে বলি, আমার হাতে একটা কি আছে স্যার? কলম আছে। সেটা কোন দিকে যাবে? আমি যদি ছেড়ে দিই, কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, পাশে যাবে, না নিচে যাবে? তুমি বলবে স্যার ছেড়ে দিলে কোন দিকে যাবে? নিচের দিকে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে যাবে। তাহলে কোনো বস্তু যখন এই যে পড়তে থাকে, এটা অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়ন্ত বস্তু, এই পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধি পায়। এই বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে আমরা একটু লিখি। ক নাম্বার, অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়। তুমি সাইডে লিখতে পারো, একে জি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর করব। দেখো, খ নাম্বারে লেখা আছে কোন যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বোঝায়? তাহলে কর্মদক্ষতাটা কি স্যার? কর্মদক্ষতা হলো কাজের পরিমাণ এবং মোট প্রদত্ত শক্তির অনুপাত। তাহলে আমরা কর্মদক্ষতাকে আগে একটু জেনে নিই। কর্মদক্ষতা সমান কাজের পরিমাণ আর প্রদত্ত শক্তি।
প্রদত্ত শক্তি, এটাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তার মানে তুমি যে পরিমাণ শক্তি একটা যন্ত্রকে দিবে, সে তোমাকে কার্যকর শক্তি যা দিল সেটা হলো কাজের পরিমাণ। তাহলে এখানে কিছু শক্তি কি হয়? অপচয় হয়। তাহলে তুমি এখানে এটাকে অন্যভাবেও লিখতে পারো, সেটা হলো প্রদত্ত শক্তিটা নিচে ঠিক থাকবে, প্রদত্ত শক্তি থাকবে, এখানে কি হবে? প্রদত্ত শক্তি থেকে শক্তির অপচয় হবে, সেটা যখন বাদ দেব তখনই আমরা পাবো কি? কাজের পরিমাণ। তাহলে আমরা এখানে হবে প্রদত্ত শক্তি বিয়োগ শক্তির অপচয়, শক্তির অপচয়। কেমন? ওই 100% এটা ঠিক থাকবে। কেমন? শতকরা পরিমাণটা কি হবে? ঠিক থাকবে। তাহলে আমাদের কর্মদক্ষতা কি? কাজের পরিমাণ, অর্থাৎ লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। এখন আমাদেরকে বলেছে 70% বলতে কি বোঝায়? তার মানে তুমি কোনো যন্ত্রের মধ্যে 100 একক শক্তি প্রদান করলে তোমার কার্যকর শক্তি পাওয়া যাবে যে কত? 70 একক। তাহলে অপচয় কত হবে স্যার? অপচয় হবে 30 একক। নাম্বারের আলোকে যদি লিখি, কোন যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে, দেখো কোন যন্ত্রের কর্মদক্ষতা আমরা হিসাব করতেছি কত? 70% বলতে বোঝায় যে ওই যন্ত্রে 100 একক শক্তি সরবরাহ করলে 70 একক কার্যকর শক্তি পাওয়া যায়। এখন আমরা সরবরাহ করছি কত একক? 100 একক। কার্যকর শক্তি পাওয়া গেল কত? 70 একক। তাহলে অপচয় শক্তি কত হলো? অর্থাৎ শক্তির অপচয় কত হলো? শক্তির অপচয় হবে কত একক? 30 একক। তাহলে এবং কত হলো? 100 মাইনাস 70 বা 30 একক শক্তির কি হয়? তাহলে আমরা কি লিখব? 100 মাইনাস 70 বা 30 একক শক্তি কি হয়? অপচয় হয়। বুঝতে পারছো? তাহলে আমরা 70% বলতে কি বুঝলাম? কর্মদক্ষতার 70% মানে যন্ত্রটাতে 100 একক শক্তি সরবরাহ করা হবে, সেটি থেকে আমরা কার্যকর শক্তি পাবো 70 একক, আর অপচয় হবে কত? 30 একক। বুঝতে পারছো? দেখো গ নাম্বারে, সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ। তাহলে আমাদের একটু প্রশ্নটা আরেকবার জেনে নিতে হবে। 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে পানির ভর নেব আমরা, আর উচ্চতা নেব। তাহলে আমরা গ নাম্বারে সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজ, সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজ যদি আমরা W ধরি, তাহলে W সমান কি হবে? mgh। কেমন? এখন এখানে পানির ভর হলো m, g হলো অভিকর্ষজ ত্বরণ, আর h হলো উচ্চতা, মানে কতটুকু উচ্চতা পানিটা তোলা হবে। তাহলে আমরা একটু এখানে লিখি, এখানে পানির ভর বা আমরা ভর লিখি, ভর m সমান
কত 100 কেজি। তারপরে উচ্চতা h সমান কত মিটার আছে স্যার? 5 মিটার। তাহলে এখানে লিখবো 5 মিটার। আর জি তো জানো, জি কি স্যার? অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই মানগুলো এখানে বসালে আমরা কাজের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে বসাবো 100 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? 5। কাজের একক কি স্যার? জুল। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাবটা করব, কেমন? 100 ইন্টু 9.8 ইন্টু 5, তাহলে আমাদের আসলো 4900 জুল। এটাই হচ্ছে যে আনসার, কেমন? তাহলে আমাদের আনসার 4900 জুল, কেমন? তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন। তাহলে ঘ নাম্বার প্রশ্ন আমরা এখন আনসার করব। ঘ নাম্বারে দেখো, আমি এগুলো একটু মুছে ফেললাম। লিখেছে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে। আমাদের প্রথমে কত সেকেন্ড লাগছিল স্যার? 10 সেকেন্ড, কেমন? তাহলে এরপরে এখন লাগবে কত? 2 সেকেন্ড বেশি, তাহলে 12 সেকেন্ড বেশি লাগে। তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে? তাহলে আমরা তো প্রথমে উদ্দীপকের আলোকে একবার কর্মদক্ষতা বের করতে হবে, তারপরে আবার সময়টাকে 2 সেকেন্ড বাড়িয়ে দিয়ে আরেকটা কর্মদক্ষতা বের করতে হবে। বের করে যদি পরিবর্তন হয় লিখবো, আমাদের পরিবর্তন হয় এবং কত হয় বেশি বা কম সেটা আমরা দেখাবো। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ড সময় নিয়ে কর্মদক্ষতা বের করে ফেলবো। আবার দ্বিতীয় ক্ষেত্রে 12 সেকেন্ড, 2 সেকেন্ড সময় বেশি, তার মানে 12 সেকেন্ডে আরেকটা কর্মদক্ষতা আমরা বের করব। তাহলে শুরু করি। প্রথম ক্ষেত্রে আগে যন্ত্রের ক্ষমতাটা বের করি। তাহলে আমাদের কার্যকর ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা, মোটরের লভ্য কার্যকর ক্ষমতা P সমান W/T। আমরা যেহেতু এখানে W/T ক্ষমতা কার? মোটরের ক্ষমতা বের করতেছি। তাহলে এখানে আমরা গ নং হতে তো W-টা পেয়েছিলাম, মনে আছে কত? W সমান আমরা গ থেকে পেয়েছিলাম 4900 জুল। আর সময় T সমান তো আমাদের দেয়া আছে কত? 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাই স্যার? মোটরের কার্যকর ক্ষমতাটা পেয়ে যাই। তাহলে বা P সমান আমাদের আসে কত? W এর মান বসাই, হ্যাঁ, তারপরে সময়, এটা ওয়াট, ক্ষমতার একক কি? ওয়াট। তাহলে 490 ওয়াট। তাহলে আমরা লভ্য কার্যকর ক্ষমতা আমরা একটা ও দিতে পারি, মানে আউটপুট কত পেলাম? 490 ওয়াট। এবার কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা আমরা যদি এখানে হিসাব করি, অর্থাৎ 10 সেকেন্ড সময়ের জন্য কর্মদক্ষতা, তাহলে কর্মদক্ষতা ইটা প্রথম ক্ষেত্রে বলে আমরা এখানে চাইলে একটা 1 দিতে পারি। তাহলে পি আউটপুট অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%, কেমন? তো এখানে একটা জিনিস আছে, সেটা আমরা লিখে নিই। সেটা হচ্ছে যে যন্ত্রের কত ক্ষমতার ছিল? 1
কিলোওয়াট। তাহলে আমাদের পি ইনপুটের মান আছে 1 কিলোওয়াট। তাহলে আমাদের কত হলো 1000 ওয়াট। তাহলে মানগুলো আমরা যদি বসাই দিই 490 বাই 1000 ইন্টু 100%, তাহলে ফলাফল কত আসে? 490 divided by 1000 into 100, 49%। তাহলে আমাদের মোটরটা যখন 10 সেকেন্ড সময়ে 5 মিটার উচ্চতায় 100 কেজি পানি তোলে তখন তার কর্মদক্ষতা আসলে আমাদের কত? 49%। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে হিসাব করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে হিসাবটা একটু খেয়াল করো। এখন সম্পূর্ণ পানি, তার মানে 100 কেজি পানিটাই ঠিক আছে, উচ্চতাও ঠিক আছে। উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগবে, 2 সেকেন্ড সময় বেশি লাগবে। তার মানে আমরা এখানে যেখানে টি এর মান দিয়েছিলাম 10 সেকেন্ড, সেখানে এখন দেব আর 2 সেকেন্ড বেশি, অর্থাৎ কত? 12 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে আসি। এখনো লভ্য কার্যকর ক্ষমতা কেমন? তাহলে লভ্য কার্যকর ক্ষমতা এখানেও আমরা পি আউটপুট মানে ও দেব, তবে এখানে একটা প্রাইম দেব, কারণ সময়ের মান কিন্তু চেঞ্জ হবে। টি প্রাইম দেব। এখানে সময় কিন্তু কত সেকেন্ড? 12 সেকেন্ড লিখতে হবে তোমাকে। কেন? তাহলে দেখো এখানে ডব্লিউ এর মান আগেরটায় আছে 4900 জুল ডিভাইডেড বাই টি এর মান কিন্তু 2 সেকেন্ড বাড়বে। আগে ছিল 10 সেকেন্ড, এখন আরো 2 সেকেন্ড যদি বাড়ে তাহলে 10 প্লাস 2 সেকেন্ড। তাহলে আমাদের ফলাফল কত আসে দেখি, 4900 ডিভাইডেড বাই 12, তাহলে কত আসলো? 408.33 ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। এই অবস্থায় কর্মদক্ষতা হিসাব করতে হবে। তাহলে কর্মদক্ষতা এটা এখানে যেহেতু 1 ধরেছিলাম, এখন একটা 2 সমান কি হবে? সূত্র আগের নিয়মে পি নট, এখানে আমরা এটাকে প্রাইম দিয়েছিলাম, আর পি ইনপুট কিন্তু আগেরটাই, অর্থাৎ 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট ইন্টু 100%। তাহলে আমরা যদি মান বসাই কত আসলো স্যার? 408.33 বাই 1000 ইন্টু 100%, তাহলে সমান কত আসলো আমাদের ফলাফল? 408.33 divided by 1000 into 100, তাহলে আমাদের ফলাফল আসলো 40.83%। তাহলে দেখো যখন 10 সেকেন্ড সময় লেগেছিল তখন কর্মদক্ষতা হয়েছিল কত? 49%। আর যখন 12 সেকেন্ড অর্থাৎ 2 সেকেন্ড যখন বেশি লাগলো তখন কর্মদক্ষতা আসলো কত? 40.83%। তাহলে কর্মদক্ষতা বাড়লো না কমলো? তাহলে কমলো, অর্থাৎ হ্রাস পাবে। তাহলে আমরা কি লিখবো স্যার? কর্মদক্ষতা হ্রাস পাবে। কত হ্রাস পাবে? এই 49 থেকে 40.83 কি করব? বিয়োগ করব। লিখবো সুতরাং কর্মদক্ষতা হ্রাস
পাবে কত 49 মাইনাস 40.83% সমান কত হয় 49 মাইনাস 40.83 তাহলে কত হলো 8.17%। তাহলে আমাদের কর্মদক্ষতা হ্রাস পেল কত 8.17%। বুঝতে পারছো? তাহলে যদি 2 সেকেন্ড সময় বেশি লাগে তাহলে কর্মদক্ষতা কিভাবে হ্রাস পাবে। বুঝতে পারছো? সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।